হ্যালো এসসি কমার্স স্টুডেন্টস, তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, যেখান থেকে প্রতি বছর এসসিতে 20 থেকে 25 মার্কসের প্রশ্ন থাকে। তোমাদের এই 20 থেকে 25 মার্কস নিশ্চিত করতে এই মহা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর 3টি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আমি, তোমাদের মাহিউল ভাইয়া, যেখানে আমি তোমাদের শেখাবো অসংখ্য শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এরই ধারাবাহিকতায় আমরা এই ক্লাসে শিখব এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়। আসসালামু আলাইকুম, এসএসসি ম্যানেজমেন্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মাহিউল আলম। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে অধ্যায় 4 মালিকানার ভিত্তিতে ব্যবসায়। তো এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং প্রতি বছর এখান থেকে দেখা যায় এসএসসিতে অলমোস্ট 25 থেকে 30 নাম্বার এখান থেকে আসবেই। তো এই চ্যাপ্টারটাকে আমরা সহজ করার জন্য এটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। এই ক্লাসে আমরা প্রথম পার্টটুকু দেখব এবং সিকোয়েন্টলি আমরা পরের পার্টগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আমরা দেখি যে মালিকানার ভিত্তিতে আসলে ব্যবসায় কত প্রকার। তো আমরা এখানে দেখতে পারতেছি মালিকানার ভিত্তিতে ব্যবসা আসলে 5 প্রকার। তো আমরা একটু ডিটেইলস আলোচনা করি এটা নিয়ে এখানে। আচ্ছা, এক মালিকানা ব্যবসা সবার প্রথমে আমরা যেটা দেখতে পাই যে যেখানে মালিক হচ্ছে শুধুমাত্র একজন। একজন ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান দিবে, তিনি এখানে মূলধন বিনিয়োগ করবে, তিনি এখানে লাভ লোকসান নিবে এবং তিনি এখানে যত ঝুঁকি আছে বা ক্ষতি আছে তিনি বহন করবে। উনি ছাড়া এখানে আর কোনো মালিক থাকবে না, হয়তোবা ওনার কর্মচারী থাকতে পারে, তবে মালিক একজনই। আচ্ছা, এখন এই ধরনের ব্যবসায় দেখা যায় যে অনেক ছোট আকারের হয়। তো যখন আরো বেশি মূলধনের দরকার হয় তখন আমরা চাইলে অন্য কাউকে পার্টনার হিসেবে আনতে পারি। তো যখন আমরা একজনের থেকে বেশি হচ্ছি, 2 জন, তখনই যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পারি তা হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায় মালিক হচ্ছে 2 থেকে 20 জন। ঠিক আছে? তবে একটা ব্যাপার আছে। যদি এই ব্যবসাটা ব্যাংকিং ধরনের হয় তাহলে এটা হবে 2 থেকে 10 জন। যেটা আমরা পরবর্তীতে যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা জানাবো। আচ্ছা, এরপরে যে স্টেপটা আছে, যখন 20 জন দিয়েও আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের আরো বড় করা দরকার, ব্যবসা অনেক লাভ হচ্ছে, আরো প্রফিট হচ্ছে। তখন যখন আমরা আরো বড় করব সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। সাধারণত এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় মালিক হয় 2 থেকে 50 জন। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে। আর যদি এটা পাবলিক লিমিটেড হয় তাহলে 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আমি ডট ডট দিয়ে দিলাম, কারণ আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে। ঠিক আছে? আর তৃতীয় পার্টে আমরা যে দুইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে সমবায় সমিতি, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। ইউজুয়ালি সমবায় সমিতিতে আমার অ্যাটলিস্ট সাধারণ সমবায় সমিতিতে 20 জন, যেটা প্রাথমিক সমবায় সমিতি, 20 জন একক ব্যক্তি লাগবে। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, যে ব্যবসা আসলে সরকার চালায়, সরকার পরিচালনা করে, সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা এখন আজকে ফার্স্ট পার্টে আছি। এই পার্টে আমরা শুধুমাত্র এই দুটো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পার্ট 3 তে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং পার্ট থার্ড পার্টে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা। তো এক মালিকানা ব্যবসায়, আসলে এক মালিকানা ব্যবসায় কি, একটু আগে বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে একজন, উনিই মূলধন দিবে এবং উনি ব্যবসার সমস্ত লাভ লোকসান ভোগ করবে, তাকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। নামের মধ্যেই আছে এক। সো এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইতে হবে একজন। ঠিক আছে? আসলে আমরা দেখি তো এইরকম ব্যবসা প্রতিষ্ঠান দেখতে আসলে কেমন হয়। এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পারতেছি, এখানে দেখা যায় একজন ওনার, তিনি ব্যবসায় কিছু কাজ করছে। ঠিক আছে? এখানে আমরা অনেক কাপড়-চোপড় দেখতে পারতেছি, মেশিন দেখতে পারতেছি, তৈরি করা কাপড় দেখতে পারতেছি। তো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কাপড় বানানোর দোকান। ঠিক আছে? এখানে উনার নামও আছে পারভীন বুটিক অ্যান্ড হস্তশিল্প। ঠিক আছে? পরিচালক হচ্ছে পারভীন আক্তার। সো দেখেন, এই যে একটা দোকান যেখানে একজন মাত্র মালিক, তিনি পরিচালনা করেন, তিনি কর্মচারী রাখতে পারেন, তবে এই ব্যবসায় যত লাভ লোকসান এবং কর্তৃত্ব একমাত্র তার। সো এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। আসেন আমরা একটু এবার ডিটেইলসে যাব। ঠিক আছে? ব্যবসার সংজ্ঞা কি বলতেছে অলরেডি আমি বলে ফেলেছি, সাধারণভাবে একজন ব্যক্তির দ্বারা পরিচালিত। এইটাই ইম্পর্টেন্ট এখানে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে আমরা এক মালিকানা ব্যবসায় বলি। সাধারণত এটার উদাহরণ কি, আমাদের আশেপাশে এই উদাহরণগুলো আছে, যেমন মুদির দোকান, চায়ের দোকান, সবজির দোকান। ঠিক আছে? আচ্ছা, এই ব্যবসার না অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট।
আপনারা যারা এসসি দিবেন 27 28 ব্যাচ অলরেডি 26 তো দিয়ে দিয়েছে, তো তাদের জন্য এই পার্টটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে যে এক মালিকানা ব্যবসায় আসলে বৈশিষ্ট্যগুলা কি কি। তো আসেন আমরা একটা একটা করে একটু বৈশিষ্ট্যগুলা দেখি, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি দেখি একক নিয়ন্ত্রণ, দ্যাট মিন্স মালিক একজন। মালিক কয়জন? একজন। কখনোই একের বেশি হতে পারবে না। যদি দুইজন হয় তাহলে মালিকানার ভিত্তিতে এই ব্যবসাটা হয়ে যাবে অংশীদারি ব্যবসায়, ঠিক আছে? তারপর সৎ সংগঠন। এই ব্যবসাটা প্রতিষ্ঠা করতে আসলে খুব বেশি আইনি জটিলতার প্রয়োজন হয় না, খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। সো একজন ব্যক্তি যদি চায়, সে ইচ্ছে করলে যে কোনো সময় সে যে কোনো একটা ব্যবসা দিতে পারে। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য হচ্ছে ট্রেড লাইসেন্স। আমরা মাত্র বললাম যে এই ধরনের ব্যবসায় কোনো আইনগত জটিলতা নেই। তবে এই ব্যবসা যদি ঢাকা শহর বা শহর এলাকা বা পৌরসভা এলাকায় হয়, আমরা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ? শহর, আরেকটা হচ্ছে পৌরসভা। এর ভিতর যদি হয়ে থাকে তাহলে তোমাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স সহজ কথায় একটা ব্যবসা করার জন্য পারমিশন। এটা তেমন খুব জটিল কিছু না এবং এটা কোনো আইনগত সত্ত্বারও ক্রিয়েট করে না। ঠিক আছে? এটা শুধুমাত্র একটা পারমিশন যে তুমি যখন শহর বা পৌরসভায় একটা ব্যবসা করতে যাবা, তখন তুমি একটা পারমিশন নিবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসে স্বল্প পুঁজি ক্ষুদ্র আয়তন। কেন স্বল্প পুঁজি? কারণ একজন ব্যক্তির লিমিটেশন, তার যতটুকু ইনকাম, এটাই ব্যবসার আসলে মূলধন। তো এটা খুব বেশি হয় না, এটা লিমিটেড। কারণ প্রতিটা মানুষেরই আসলে ইনকাম লিমিটেড থাকে। ঠিক আছে? এই কারণে যেটা দেখা যায় যে ব্যবসার আয়তনও হয় ক্ষুদ্র। এটা খুব বৃহৎ হয় না। এইজন্যই যখন বৃহৎ করতে হয় তখন আমরা অংশীদারি ব্যবসায় যাই। ঠিক আছে? আচ্ছা, ৫ নাম্বার বলা হয়েছে অসীম দায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? অসীম দায় মানে কি? এই অসীম কথার মানে কি আপনারা জানেন? অসীম মানে হচ্ছে যার সীমা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে সীমাটা আসলে কিসের নাই? সীমাটা হচ্ছে দায়ের। মনে থাকবে? আসলে এই ব্যবসায় দায়ের কোনো সীমা নেই। কোনো কারণে যদি ব্যবসায় লস করে এবং যদি এমন হয় যে তার ব্যক্তিগত সম্পত্তিও বিক্রি করা লাগতেছে এই দায় পরিশোধ করার জন্য, তখন সে এই ব্যাপারেও লায়াবল থাকবে এবং সে এর থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ না সে হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু ব্যবসা তার, সো যত দায় হবে, তৃতীয় পক্ষের কাছে যত দায়ভার থাকবে সবকিছু তার নিতে হবে। এই কারণে এই ব্যবসা এটা একটা বড় সমস্যা। ঠিক আছে? যেমন লাভ হইলো পুরাটা আমার, আবার লোকসান হইলো পুরাটাই আমার বহন করতে হবে। আচ্ছা, তারপর সত্তা নেই, মাত্র বলা হইল। কিসের সত্তা এটা? এটা হচ্ছে আইনগত সত্তা। ওকে? এটা কিসের সত্তা? আইনগত সত্তা। আচ্ছা, আইনগত সত্তা বলতে আসলে আমরা কি বুঝি? সত্তা মানে হচ্ছে মানুষ বুঝাই আমরা, ঠিক আছে? মানুষ আমরা যেভাবে ব্যবহার করতেছি, কথা বলতেছি, এটাকে আমরা সত্তা বলি। ইজিলি দেখা যায় আইনগতভাবে যেসব প্রতিষ্ঠান সৃষ্টি হয়, যেমন যৌথ মূলধনী কোম্পানি, তারা আসলে ব্যক্তির মতো ব্যবহার করতে পারে। ব্যক্তির মতো কেমন? তারা চাইলে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, লেনদেন করতে পারে। কিন্তু এক মালিকানার ব্যবসা যেহেতু মালিক একজনই এবং এটা আইনসৃষ্ট না, সেজন্য এই ব্যবসায় যত লেনদেন হবে সেটা মালিকের সাথেই হয়েছে। ব্যবসার কোনো লেনদেন হয় না। মালিক ধরো লস করলো, করার পরে বলল যে, আপনি ব্যবসা থেকে টাকা বুঝে নেন। ঠিক আছে? আপনি তো ব্যবসার সাথে করেছেন, আমি জানি না।" সো এই ধরনের কথা উনি বলতে পারবে না। এ ব্যবসায় যত দায় হবে, মালিককে তা বহন করতে হবে। আচ্ছা, এবার আসো লাভ ক্ষতি। অলরেডি বলে ফেলেছি এই ব্যবসায় যত লাভ বা ক্ষতি হবে সবকিছু এই মালিক বহন করবে। আচ্ছা, লাস্ট হচ্ছে স্থায়িত্ব। এটাও অংশীদারি ব্যবসার একটা প্রবলেম। কারণ এই ধরনের ব্যবসায় আসলে স্থায়িত্ব কোনো নির্দিষ্ট টাইম না। এটা মালিকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই ব্যবসা কতদিন থাকবে, ব্যবসা চলবে কিনা, এটা মালিকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মালিকের ইচ্ছা। মালিক যদি মনে করে যে উনি আজকে ব্যবসা বন্ধ করে দিবে, উনি করে দিতে পারেন। এই ব্যাপারে উনার কারো কোনো পারমিশন নিতে হবে না। তো আশা করি যে এই যে আলোচনাগুলো করলাম এগুলো আপনাদের মাথায় থাকবে। কারণ এগুলো যদি মাথায় থাকে আপনাদের যখন সিকিউ অ্যান্সার গুলো করবেন, এমসিকিউ করবেন, আপনার জন্য একদম ইজি হবে। কারণ দেখা যায় এখান থেকে প্রায় সিকিউ কোশ্চেন বা যে শর্ট কোশ্চেন আসে এই টপিক থেকে আসে। ঠিক আছে? আচ্ছা। আমরা একটু পরবর্তী দেখি। এই যে আমরা বললাম যে এক মালিকানার ব্যবসা আসলে আমরা এটা কোন, কোন সেক্টরে করতে পারি? ক্ষুদ্র আকারের ব্যবসাটা আসলে কোন, কোন জায়গায় করা যায়? আমরা একটু দেখব। ঠিক আছে? ১ম এ যদি আমরা দেখি স্বল্প পুঁজি। যেসব ব্যবসায় আসলে পুঁজি অল্প লাগে। যেমন আপনি ধরেন আপনি একটা সেলুন দিলেন, আপনি একটা গ্রোসারি স্টোর দিলেন, আপনি একটা ছোট্ট কি বলে লাইব্রেরি দিলেন। ঠিক আছে? আপনি মাছ মাংস বিক্রি করার দোকান দিলেন। ওকে? এই ধরনের যে ব্যবসাগুলো আছে বা চায়ের দোকান, সবজির দোকান, এগুলার আসলে পুঁজি অল্প লাগে।
ঠিক আছে? অল্প কিছু টাকা নিয়ে শুরু করা যায়। সো যেই ব্যবসায় পুঁজি কম সেখানে আমরা এক মালিকানা ব্যবসা শুরু করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পচনশীল পণ্য। এই পয়েন্টটা না ইম্পোর্টেন্ট। এটা এমসিকিউতেও এর আগে চলে আসছে। আচ্ছা, পচনশীল পণ্য কোনটা? যেটা পচে যায়। যেমন কি? মাছ, মাংস। পচনশীল কি? মাছ, মাংস, সবজি। এগুলো দেখা যায় অল্প কিছু সময় পরে এগুলো আসলে পচে যায়। এগুলার মেয়াদ খুব বেশিদিন থাকে না। ১ দিন ২ দিন। হ্যাঁ, রেফ্রিজারেটরে রাখলে হয়তো অনেকদিন থাকবে। কিন্তু আমরা যদি নরমাল আবহাওয়ায় রাখি তাহলে এটা বেশিদিন থাকবে না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য এইসব ব্যবসায় আমরা সাধারণত দেখি যে এক মালিকানার ভিত্তিতেই হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে পেশাদারি বা সেবা। পেশাদারি বলতে কি বোঝাচ্ছে? আপনি ধরেন যেকোনো একটা পেশায় আছেন, যেমন আপনি নাপিত, আপনি মুচি, ঠিক আছে? এই যে এই ধরনের কাজে যারা আছে, এই ধরনের ব্যবসাগুলো আমরা সাধারণত দেখি যে এক মালিকানা ব্যবসায়। তারপর হচ্ছে কম ঝুঁকিপূর্ণ, যেসব ব্যবসা খুব বেশি একটা ঝুঁকি নাই। ঠিক আছে? আপনি ডেইলি আনতেছেন, ডেইলি বিক্রি করে দিচ্ছেন, খুব বেশি একটা ঝুঁকি থাকতেছে না। এই ধরনের ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে করা যায়। এবং লাস্ট যে পয়েন্ট, এটা একটু ইম্পোর্টেন্ট, ব্যক্তিগত নৈপুণ্য, যেখানে আপনি আপনার সৃজনশীলতা দেখাইতে পারবেন। ধরেন আপনি একটা ফটোগ্রাফির দোকান খুললেন, আপনি ছবি তোলেন। সো এখানে আপনি আপনার ফটোগ্রাফির যে স্কিলস আছে আপনি দেখাতে পারবেন। বা আপনি ধরেন পেইন্টিং করেন। সো এই যে পেইন্টিং এর যে আপনার স্কিলস আছে আপনি দেখাতে পারবেন। সো এই ধরনের যে আ সেক্টরগুলো আছে সাধারণত আমরা এখানেই এক মালিকানা ব্যবসাটা বেশি দেখতে পারি বা এক মালিকানার জন্য উপযুক্ত। আচ্ছা। আমরা এখন কিছু এমসিকিউ আলোচনা করব। সো এই টপিকের এক মালিকানা ব্যবসায়ের যে ইম্পোর্টেন্ট টপিকগুলো ছিল আমি আলোচনা করে ফেলেছি। তো আপনারা যদি এটা মনোযোগ দিয়ে শুনেন আই গেস আপনাদের এমসিকিউ একদম ইজি হয়ে যাবে। আপনাদের সিকিউ, এমসিকিউ সবকিছু এখন ইজি হয়ে যাবে। তো আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এন্ড এগুলো খুবই ইম্পোর্টেন্ট, বোর্ড থেকে আসছে। সো এগুলো আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে? আসেন। সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার। পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যবসা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে এক মালিকানা। কোনো একটা একক ব্যক্তি চিন্তা করেছে যে আমি ব্যবসা দিব, সো আমি ব্যবসা পরিচালনা করব। তো সেটা শুরু হয়েছিল আসলে এক মালিকানা থেকে। মনে থাকবে? এবং দেখা যায় ইউরোপ ও আমেরিকায় অলমোস্ট 80% ব্যবসায় হচ্ছে এক মালিকানার এবং বাংলাদেশেও প্রায় 80% এর উপরে ব্যবসা হচ্ছে এক মালিকানার। ঠিক আছে? সো সর্বপ্রাচীন ও জনপ্রিয় ব্যবসা সংগঠন সবার আগে এসেছে এক মালিকানা ব্যবসায়, তারপর অংশীদারি ব্যবসায়। সো এখানে অপশনে আছে এক মালিকানা ব্যবসায়। এটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। ঠিক আছে? যদি এক মালিকানা না থাকতো তখন আমরা অংশীদার দিতে পারতাম। ঠিক আছে? আচ্ছা। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? মালিকের ভিত্তিতে আমরা মাত্র দেখেছি মালিকের ভিত্তিতে ব্যবসায় সংগঠন ৫ প্রকার। এক মালিকানা, অংশীদারি, তারপর যৌথ মূলধনী, সমবায় এবং রাষ্ট্রীয়। সো এটার অপশন অ্যান্সার হবে ৫ টি। আচ্ছা, পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যবসা শুরু হয়েছিল? একটু আগে বলেছি যে এক মালিকানার ভিত্তিতে পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা শুরু হয়েছিল। তারপর আমরা আজকে এত বড়, বড় কোম্পানি যা আছে সবকিছু দেখতে পাই। ঠিক আছে? সো এক মালিকানা কোথায়? এই যে ঘ নাম্বারে। আচ্ছা। তারপর শহরে এক মালিকানা ব্যবসায় করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? একটু আগে আপনারা বললেন শহরে বা পৌর এলাকায় যদি পৌরসভায় আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। সো অপশনে পৌরসভা কোথায় আছে আমরা একটু দেখব। ঠিক আছে? সো পৌরসভা হচ্ছে ১ নাম্বারে। সো ব্যবসা করতে হলে আপনি জেলা প্রশাসক থেকে পারমিশন নেবেন না, উপজেলা পরিষদ থেকেও নিবেন না, ইউনিয়ন পরিষদ নিবেন না। আপনি শুধুমাত্র নিবেন হচ্ছে পৌরসভা থেকে। আচ্ছা। কোন দেশে 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক? এটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকায়। ওকে? আমরা যেকোনো কিছুতে আসলে ইউরোপ এবং আমেরিকাকে আমাদের এক্সাম্পল হিসেবে ধরি। সো অপশন আমরা দেখি ইউরোপ এবং আমেরিকা কোথায় আছে? এই যে ইউরোপ ও আমেরিকা ২ নাম্বার অপশন। ঠিক আছে? ইউরোপ ও আফ্রিকাও না, আমেরিকা ও এশিয়াও না, আ ইউরোপ ও অস্ট্রেলিয়াও না। এখন যদি এরকম কোয়েশ্চেন আসে যে বাংলাদেশে কত পার্সেন্ট? ওকে? যদি আসে যে বাংলাদেশে কত পার্সেন্ট? বাংলাদেশে হচ্ছে 80% প্লাস। ঠিক আছে? দ্যাট মিনস ৮০% এরও বেশি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আচ্ছা, এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব নির্ভরশীল। কিসের উপর এটা স্থায়িত্ব নির্ভর করে? আমরা বলেছিলাম এটা একমাত্র মালিকের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। অন্য কেউ এখানে জোর করে তাকে ব্যবসা করাইতে পারবে না। সে যদি মনে করে আজকে ব্যবসা বন্ধ, দ্যাট মিনস বন্ধ। সো এটা সরকারের ইচ্ছার উপর চলে না, মালিকের ইচ্ছার উপর চলে। ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর কি আছে? স্থানীয় প্রশাসনের ইচ্ছার উপর না, ভোক্তাদের ইচ্ছার উপর এটাও না। আচ্ছা। আসেন, আইনগত ঝামেলা থাকে না। ওকে? আইনগত কোনো ঝামেলা নেই, আইনের পারমিশন লাগে না।
যে কেউ ইচ্ছে করলে ও উদ্যোগ নিলে কোন ধরনের ব্যবসা করতে পারে, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়, কজ তার কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সো এই যে এক না মালিকানা হচ্ছে ক নাম্বার অপশনই আছে আমাদের। ওকে, আচ্ছা, তারপর দেখি কোন ধরনের ব্যবসা আইনি জটিলতা মুক্ত ও কম ঝুঁকিপূর্ণ। আমরা বলেছিলাম এক মালিকানা ব্যবসায় আইনি জটিলতা কম এবং কম ঝুঁকিপূর্ণ যে ধরনের ব্যবসাগুলো আছে সাধারণত আমরা সেখানে এক মালিকানা ব্যবসায় দেখতে পারি। তো দেখি এখানে এক মালিকানা কোথায়, এই যে ক নাম্বার অপশনে। ওকে, পচনশীল জাতীয় পণ্য, যেটা পচে যায়, মাত্র বলেছিলাম মাছ, মাংস, শাকসবজি এগুলো। কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী? এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন উপযোগী। ওকে, আচ্ছা, লাস্ট এমসিকিউ এই টপিকের, তুলনামূলকভাবে নিচের কোন প্রতিষ্ঠানটি অধিক মূলধন স্বল্পতায় ভুগে? মূলধন স্বল্পতায় ভুগতেছে, দ্যাট মিনস তাদের টাকা নাই, উনি বড় করতে চাচ্ছে বাট ওনার কাছে টাকার ক্রাইসিস আছে, কারণ একজন ব্যক্তির ইনকাম হচ্ছে লিমিটেড। সো এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এই টপিক থেকে যদি আমরা বলি, খুবই সহজ একটা টপিক এটা, এক মালিকানা ব্যবসায়, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এলসিতে এই টপিক থেকে এমসিকিউ হোক বা শর্ট কোশ্চেন হোক বা ক্রিয়েটিভ কোশ্চেন হোক, এখান থেকে কোশ্চেন আসবেই। সো আমি যে এটা আলোচনা করলাম, এটা যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। আমরা এখন আজকের ক্লাসের দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় টপিক হচ্ছে অংশীদারি ব্যবসায়। ঠিক এক মালিকানা পর স্টেজই আমরা এখন একটু ব্যবসা গ্রো করতে চাচ্ছি। তো আমরা দেখলাম যে এক মালিকানা ব্যবসার সমস্যা কি ছিল? মূলধনের স্বল্পতা বা লিমিটেশন। তো এই মূলধনের স্বল্পতা যেটা আছে তাকে দূর করার জন্য আমরা মূলত অংশীদারি ব্যবসা যাই। কিসের জন্য? মূলধনের স্বল্পতা দূর করার জন্য। আচ্ছা, কিভাবে দূর করব? কারণ এই ধরনের প্রতিষ্ঠানে দেখা যায় মালিক 2 থেকে 20 জন, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে 2 থেকে 10 জন, সেটা আমি একটু পরে আলোচনা করব, ঠিক আছে? সাধারণত অংশীদারি ব্যবসায় মালিক হচ্ছে 2 থেকে 20 জন। সো এই ধরনের ব্যবসা দেখা যায় যখন আমার একলার ইনকাম থেকে আমি আরও কয়েকজন নিয়ে ব্যবসা করতেছি, অবভিয়াসলি তাদের টাকার অংশ এখানে আসবে। সো ব্যবসাটা আরও গ্রো করবে, আরও বড় হবে, ঠিক আছে? সো এই যে সমস্যা ছিল মূলধনের স্বল্পতা, এটাই দূর করে হচ্ছে গিয়ে অংশীদারি ব্যবসায়, ঠিক আছে? আমরা বলেছিলাম এক মালিকের ব্যবসায় কোনো আইন নেই, সে যেভাবে ইচ্ছা ব্যবসা করতে পারে। তবে অংশীদারি ব্যবসা আমরা আইন দেখতে পাই, সেই আইনটা হচ্ছে 1932 সালের আইন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। অংশীদারি ব্যবসায় আইন কত সালের? এটা হচ্ছে 1932 সালের, ঠিক আছে? আমরা এবার একটু ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এই যে আমরা দেখি, একটু আগে দেখলাম যে একজন নাম ছিল তার পারভিন আক্তার, উনি হচ্ছে গিয়ে ব্যবসা করতেছে। তো এখন উনি তার হাজব্যান্ড, তার ছেলে, তার মেয়েকে নিয়ে এই যে 4 জন হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিল। আমরা দেখতে পাচ্ছি এখানে নাম আছে সৃষ্টি ফ্যাশন অ্যাপারেলস অংশীদারি ব্যবসায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জানি না, এখানে লেখা আছে অংশীদারি চুক্তিপত্র, ঠিক আছে? অংশীদারি ব্যবসায় শুরু হয় চুক্তির মাধ্যমে। চুক্তিটা কি? কন্ডিশনস, ঠিক আছে? কে লাভ নিবে কত, কে মূলধন দিবে কত, ঠিক আছে? কে পরিচালনা কত টাকা পাবে, লাভ লোকসান কিভাবে বন্টন হবে, এই কথাগুলো হচ্ছে আসলে চুক্তি বা কন্ডিশনস। সো এই যে আমরা এই ছবিটা দেখতেছি, এটা হচ্ছে একটা আদর্শ অংশীদারি ব্যবসায়ের চিত্র, ঠিক আছে? আসুন, অংশীদারি ব্যবসার সংজ্ঞা। সংজ্ঞা মাত্র বলেছি আমরা 2 বা ততোধিক ব্যক্তি দ্বারা পরিচালিত হইতে হবে। এটাই হচ্ছে এখানে মেইন পয়েন্ট। 2 বা ততোধিক ব্যক্তির দ্বারা স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে, চুক্তি ছাড়া কিন্তু এই ব্যবসায় হবে না। এটা হচ্ছে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। চুক্তি আগে করতে হবে, ঠিক আছে? যে কে কত টাকা দিবে, কে পরিচালনা করবে, কিভাবে লাভ লোকসান বন্টন হবে। কজ না হলে পরবর্তীতে দেখা যাবে যে এই যে অংশীদাররা, তাদের সাথে একজন আরেকজনের সাথে বিশ্বাসের ঘাটতি দেখা যাইতেছে। তখন কিভাবে আমরা হচ্ছে এটা বন্টন করব, রাইট? সো এইজন্য হচ্ছে এটাকে চুক্তি করতে হবে। চুক্তির মাধ্যমে এই ব্যবসা সাধারণত প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? যে ব্যবসার গঠন হয় তাকে অংশীদারি ব্যবসায় বলে। সো আমরা চিনবো কিভাবে এই ধরনের ব্যবসা আসলে কোনটা? সো আমরা প্রায়ই দেখি অনেক ব্যবসার শেষে নাম লেখা অ্যান্ড কং, অ্যান্ড ব্রাদার্স, দেন হচ্ছে অ্যান্ড সন্স, ওকে, অ্যান্ড পার্টনার্স। সো যেসব প্রতিষ্ঠান, যেমন হচ্ছে রহিম অ্যান্ড সন্স, করিম অ্যান্ড ব্রাদার্স, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা সাধারণত বুঝি যে অংশীদারি ব্যবসায়। সো আশা করি এরপর থেকে আপনাদের আর অংশীদারি ব্যবসা চিনতে কষ্ট হবে না। আপনারা যদি বাজারে যান বা কোথাও দেখেন যে অ্যান্ড সন্স, অ্যান্ড ব্রাদার্স, এগুলো আসলে অংশীদারি ব্যবসায়, কারণ এখানে মালিক হচ্ছে 2 এর বেশি, ঠিক আছে? 2 বা 2 এর বেশি। আচ্ছা, আচ্ছা,
এক মালিকানা ব্যবসার মতো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট এসসির জন্য। ঠিক আছে, আমরা এবার একটা একটা করে আলোচনা করব। এই ব্যবসা প্রতিষ্ঠানও সহজ সংগঠন, এক মালিকানা ব্যবসার মতো। কজ দুইজন বা তার অধিক ব্যক্তি চিন্তা করে যে আমরা ব্যবসা করতে চাই, তারা করতে পারবে। এখানে কোনো আইনি জটিলতা নাই। 1925 আইন আছে, বাট এখানে কোনো আইনি জটিলতা নাই, কারণ এখানে হচ্ছে পারমিশনের প্রয়োজন পড়ে না। আমরা যদি দুইজন বা তিনজন ফ্রেন্ড চিন্তা করি আজকে আমরা ব্যবসা করবো, আমরা চাইলে এখন শুরু করতে পারবো। ঠিক আছে, চুক্তিবদ্ধ সম্পর্ক, মাত্র বলেছি অংশীদারি ব্যবসা শুরুই হয় চুক্তির মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে অংশীদারি ব্যবসার মূল। ঠিক আছে, এইটাই মূল, কজ এটা ছাড়া অংশীদারি ব্যবসা পরবর্তীতে ঝামেলা হবে। ঠিক আছে, সো অংশীদারি ব্যবসার মূল হচ্ছে চুক্তি। আচ্ছা, সদস্য সংখ্যা, এটা হচ্ছে নর্মালি 2 থেকে 20 জন। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখন যদি তারা চিন্তা করে তারা ব্যাংকিং ধরনের অংশীদারি ব্যবসা করবে, ব্যাংকিং বলতে টাকা পয়সা লেনদেনের যে ব্যবসা, তখন হবে 2 থেকে 10 জন। ঠিক আছে, 2 থেকে 10 জন কখন হবে? যখন তারা হচ্ছে ব্যাংকিং টাইপের করবে। ঠিক আছে, ব্যাংকিং, ব্যাংকিং ব্যবসায় করবে। ঠিক আছে, সো যখন তারা ব্যাংকিং ব্যবসায় করবে তখন সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জন, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু আবার ব্যাংকিং ব্যবসা করতে পারবে না তারা। ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি মূলধন ও লাভ ক্ষতি। ঠিক আছে, মূলধন ও লাভ ক্ষতি কিভাবে দিবে? এই যে চুক্তি অনুযায়ী। ওকে, এখন একটা কথা আছে, যদি তাদের চুক্তিতে বলা না থাকে যে কিভাবে মূলধন দিবে, সো চুক্তিতে যদি না থাকে তাহলে সমান হারে দিতে হবে। ঠিক আছে, এটা যদি চুক্তিতে উল্লেখ না থাকে, উল্লেখ না থাকলে সমান হারে করতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স প্রত্যেকেই সমান টাকা দিবে এবং লাভ ক্ষতিও সমান ভাগে বন্টন হবে। ওকে, আমরা একটু পরেরটা দেখি। অসীম দায়, একটু আগে বলছিলাম অসীম মানে কি? সীমাহীন। সো এক মালিকানা ব্যবসায় বলছিলাম এটা একটা বড় প্রবলেম, এবং অংশীদারি ব্যবসা এটা একটা বড় প্রবলেম, কারণ এখানে ব্যবসার কোনো সত্তা নেই। সো যত লেনদেন হবে সেটা মালিকের সাথেই হয়েছে বলে ধরে নেওয়া হবে। সো কোনো কারণে ব্যবসায় লস করে এবং তৃতীয় কোনো পক্ষ যদি টাকা পায়, এই ক্ষেত্রে মালিকদের ব্যক্তিগত সম্পত্তিও এই ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে আস্থা ও বিশ্বাস। এই ব্যবসাটা আসলে শুরুই হয় পরস্পর আস্থা ও বিশ্বাস। ধরো আমি আমার ফ্রেন্ডের সাথে ব্যবসা করতেছি, অবভিয়াসলি তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে যে সে আমার কোনো ক্ষতি করবে না বা তার দ্বারা ব্যবসার কোনো ক্ষতি হবে না। যেহেতু এটা একটা টাকার ব্যাপার, সো আমাদেরকে এই বিশ্বাস বা আস্থা থাকতে হবে, এবং এই বিশ্বাস বা আস্থা যেন ভঙ্গ করতে না পারে, এই জন্যই চুক্তি। এই জন্যই বলা হয় অংশীদারি ব্যবসায় আসলে মূল হচ্ছে চুক্তি। ঠিক আছে, আচ্ছা, 7 নাম্বার নিবন্ধন ও সত্তা। এটাও সেম, তুমি যদি পৌরসভা বা শহরে করতে চাও তোমাকে নিবন্ধন বা ট্রেড লাইসেন্স করতে হবে। তো এটা নিবন্ধন বাধ্যতামূলক নয়। ঠিক আছে, ট্রেড লাইসেন্স একটা পারমিশন, বাট এটা নিবন্ধন বাধ্যতামূলক নয়। ঠিক আছে, বাধ্যতামূলক নয়। এটা আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি ঐচ্ছিক। দ্যাট মিন্স তুমি যদি চাও তুমি একটা নিবন্ধন করতে পারো, নিবন্ধকের অফিসে গিয়ে, দ্যাট মিন্স পারমিশন যে আমি ব্যবসা করছি। কিন্তু এর মানে এই না যে তোমার কোনো স্বাধীন সত্তার সৃষ্টি হবে, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি নিবন্ধন নাও অথবা না নাও, তাতে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সত্তার সৃষ্টি নয়। সত্তা মানে হচ্ছে ব্যবসা নিজের নামে চলার মতো যে পারমিশন বা যে ওয়েট, সেটা তার ক্রিয়েট হবে না। ব্যবসা অলওয়েজ মালিকের দ্বারাই পরিচালিত হয়েছে এবং মালিকের সাথে লেনদেন হয়েছে বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, সো অংশীদারি ব্যবসা নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। ঠিক আছে, লাস্ট পয়েন্ট যদি আমরা দেখি, আইন। আমরা বলেছি এটা আইন হচ্ছে 1932 সালে, কিন্তু অনেক আগের আইন, রাইট? এটা হচ্ছে ইন্ডিয়ার টাইমে করা হয়েছিল। ঠিক আছে, আমরা যখন ভারতীয় উপমহাদেশ ছিলাম তখন এই আইনটা ইজিলি হয়েছিল। ঠিক আছে, যখন আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিলাম। সো এই আইনটা এখনো আমাদের দেশে কার্যকর আছে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখি আমরা একটা অংশীদারি ব্যবসায় করব, সো আমরা আসলে কিভাবে এটা করতে পারি, স্টেপগুলো কি কি। ঠিক আছে, আমরা এটা একটু ডিটেলস জানবো। সো এটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা নিজেরাও পরবর্তীতে চাইলে একটা অংশীদারি ব্যবসা গঠন করতে পারো। সো প্রথম কাজ হচ্ছে সহজ সংগঠন। এটাতে কোনো আইনগত ঝামেলা নাই, তুমি যে ডিসিশন নাও তুমি করবা, তুমি করতে পারো। ঠিক আছে, জাস্ট তোমার চুক্তি করতে হবে। ওকে, সদস্য সংখ্যা,
মাত্র বলছিলাম সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20, আর ব্যাংকিং টাইপের হইলে 2 থেকে 10। এর বাইরে যাওয়া যাবে না, দিস দ্য লিমিটেশনস। ওকে, এর বাইরে যাওয়া যাবে না। পরবর্তী এই যে চুক্তি, ঠিক আছে, চুক্তির প্রকারভেদ নিয়ে আমরা একটু পর আলোচনা করব, সো চিন্তার কোনো কারণ নেই। সো আমাদের থার্ড স্টেপে যে কাজটা করতে হবে, আমাদের চুক্তি করতে হবে। চুক্তি কি? কন্ডিশনস, কিভাবে লাভ লোকসান বন্টন হবে। তারপরে নিবন্ধন। আই গেস তোমরা এই ওয়ার্ডটা অলরেডি চিনে গেছো। এই ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, চাইলে করতে পারো, না চাইলেও কোনো সমস্যা নেই, বাট করলে কিছু স্পেশাল সুবিধা পাবা, অ্যান্ড এটা নিয়ে আমি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সো লাইসেন্স। লাইসেন্স হচ্ছে ওই যে শহর বা পৌরসভায় যদি হয় তাহলে তোমার একটা পারমিশন লাগবে। কোথায় বাবা? এটা হচ্ছে শহর বা পৌরসভায়। শহর বা পৌরসভায় যদি করতে চাও তাহলে একটা পারমিশন লাগবে। ওকে, আচ্ছা, নিবন্ধন হচ্ছে নিবন্ধকের অফিসে গিয়ে তোমার নামটা রেজিস্ট্রি করা, ঠিক আছে? আর লাইসেন্স হচ্ছে তুমি যে ব্যবসা করতেছো এই জায়গাতে, শহর বা পৌরসভায়, এই জায়গার পারমিশন। ওকে, এরপরে লাস্ট যেটা আসে পরিচালনা। পরিচালনা কে করবে সেটা তোমরা ঠিক করবা বন্ধুদের মধ্যে, তারপর তোমরা ব্যবসা শুরু করে দিবা। সো দেখো একদম ইজি, ঠিক আছে? এই কাজগুলো ম্যাক্সিমামই তোমরা ঘরে বসেই করে ফেলতে পারো, ঠিক আছে? এবং এটার জন্য খুব বেশি চিন্তা ভাবনা করারও কোনো প্রয়োজন হয় না। এই জন্যই বলা হয় যে এটার সংগঠন খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আসেন দেখি অংশীদারদারি ব্যবসার চুক্তিপত্র বা চুক্তি, ঠিক আছে? আমরা এবার চুক্তি নিয়ে আলোচনা করব, অ্যান্ড এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা লাইন বলা আছে, অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, সম্পর্ক সামাজিক মর্যাদা বলে নয়। এটা আসলে মানিটা কি? সামাজিক মর্যাদার আসলে কি? ধরেন আমি আর আমার বন্ধু মিলে ব্যবসা করতেছি, তো তার সাথে আমার আসলে সামাজিক মর্যাদা কি? আমি তার বন্ধু। বা ধরেন আপনি আর আপনার বাবা মিলে ব্যবসা করতেছেন, সো আপনার বাবার সাথে সম্পর্ক কি? আপনার বাবা বা পিতা। সো এটা আপনাদের একটা সামাজিক মর্যাদা। কিন্তু কথা হচ্ছে অংশীদারি ব্যবসা আইনে বলা হয়েছে ধারা 5-এ যে এই ধরনের ব্যবসা আসলে কে কার বাবা, কে কার বন্ধু, কে কার কি, তাতে কিচ্ছু আসে যায় না। এদের ব্যবসায় কিভাবে সৃষ্টি হবে? চুক্তির মাধ্যমে। আপনারা চুক্তি করবেন, কন্ডিশন করবেন যে এই ব্যবসায় কিভাবে লেনদেন হবে, ভাগাভাগি হবে, কি হবে, কে পরিচালনা করবে, এন্ড এই কন্ডিশনেই ব্যবসা চলবে। আপনার বন্ধু আপনি বিশ্বাস করতেই পারেন, কোনো সমস্যা নাই। আপনার বাবা আপনি বিশ্বাস করতেই পারেন, কোনো সমস্যা নাই। বাট চুক্তিটাই হচ্ছে এই ব্যবসায় মূল। সো সামাজিক মর্যাদা এই ব্যবসায় মূল কথা না। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে আসি চুক্তি কয় ধরনের। ওকে, চুক্তি মূলত 3 ধরনের। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কিছু কনফিউশন আছে কেন? কিছু বইয়ে এটা শুধুমাত্র 2 প্রকার বলা হয়, এই যে এই প্রথম 2টা। আবার কিছুতে 4টাও বলা হয়। 4টা কিভাবে? এই যে নিবন্ধনের পরে আরেকটা আছে অনিবন্ধন। সো এটা আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। এসএসসি যেটাকে আসলে অ্যাকসেপ্ট করে রেজাল্ট হিসেবে সেটা হচ্ছে এই 3টা। ওকে, আমরা আগেও দেখেছি অনেক সময় পড়ার সময় অনেক বইতে আমরা দেখেছি 2 প্রকারও হয়, 3 প্রকার, 4 প্রকার। বাট আপনি মনে রাখবেন কনফিউজ না হয়, একদম স্ট্যান্ডার্ড যেটার অ্যান্সার সেটা হচ্ছে 3 প্রকার। ওকে, আচ্ছা, আমরা যে প্রথম প্রকারটা দেখি, মৌখিক চুক্তি। মৌখিক মানে কি? মুখে মুখে বলে, ঠিক আছে? ধরেন আপনি আর আমি ব্যবসা করতেছি, আপনাকে বললাম ঠিক আছে তুমি লাভ হলে 50% নিবা, আমি 50% নিব। এই যে আমরা মুখে কথা বলার মাধ্যমে যে চুক্তিটা করলাম এটাকে বলা হবে মৌখিক চুক্তি, এর কোথাও লিখিত না, ঠিক আছে? এখন আপনার মাথায় আসতে পারে যে স্যার যেহেতু লিখিত না, তাহলে যদি কোনো গরমিল হয় পরবর্তীতে যে আপনি আপনার কথা রাখতেছেন না, আমি আমার কথা রাখতেছি না, সো এই ধরনের সমস্যা দূর করার জন্য আরেকটু শক্তপোক্ত যে চুক্তিটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে লিখিত চুক্তি। আমরা এই মৌখিক যে যা যা বলেছিলাম সেটা আমরা কি করব? এখানে লিখে ফেলবো। এই খাতা কলমে যে আমরা লিখে রাখতেছি এই লিখিত চুক্তি কি বলা হয়? চুক্তিপত্র, ঠিক আছে? চুক্তিপত্র। এটাও কিন্তু পরীক্ষায় 1 নাম্বার কোশ্চেনে প্রায়ই চায় যে চুক্তিপত্র কি? চুক্তিপত্র হচ্ছে লিখিত চুক্তি। এবার আমরা চিন্তা করলাম আমরা মৌখিক চুক্তিকে লিখিত করলাম। কিন্তু এখনো কথা হচ্ছে যে এই যে লিখিত চুক্তির পরবর্তী যদি কেউ আমরা না মানি কন্ডিশনস, তখন কি হবে? সো এটাকে আরো পাকাপোক্ত করার জন্য আমরা কি করব? এই লিখিত চুক্তি নিবন্ধন করব। ঠিক আছে, সহজ কথায় নিবন্ধক অফিসে এটাকে সিল লাগাবো যে আমরা অমুক, আমরা এই ব্যবসা করতেছি অ্যান্ড আমরা এই কন্ডিশনের আলোকে আমরা ব্যবসা করছি, যাতে কেউ পরবর্তীতে অস্বীকার করতে না পারে যে না আমি এটা তো জানতাম না। ঠিক আছে, সেটা কি বলা হয়? লিখিত ও নিবন্ধিত চুক্তি। সো বেসিক্যালি এটারে বলা হয় সহজ কথায় নিবন্ধিত চুক্তি। ঠিক আছে, সো আমরা পাইলাম 3 প্রকার। একটা হচ্ছে মৌখিক চুক্তি, 2 নাম্বার লিখিত চুক্তি, 3 নাম্বার হচ্ছে নিবন্ধিত চুক্তি। সো এটার পরে আরেকটা আছে অনিবন্ধিত চুক্তি। সো এটারও অনেকে প্রকারভেদ ধরে, বাট আপনাদের এটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। যদি ব্যবসায় অংশীদারের প্রকারভেদ চায় আপনি নিশ্চিন্তে এই 3টা দিবেন, আপনি ইনশাআল্লাহ ফুল মার্কস পাবেন। ঠিক আছে? আচ্ছা।
অংশীদারি ব্যবসায় নিবন্ধন আমরা আগে বলছিলাম এটা নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে যদি আপনি নিবন্ধন করেন আপনি কিছু এক্সট্রা সুবিধা পাবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যে সুবিধা পাবো ভালো কথা, আসলে অসুবিধা কি সেটা না জানা তো আমি সুবিধা বুঝতে পারি না। তো আপনি ধরলে আপনি করলেন না নিবন্ধন, আপনি ব্যবসা করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন তার এক নম্বরটা হচ্ছে সদস্যদের মধ্যে। ধরেন আপনারা ২ বন্ধু বা ৩ বন্ধু আছেন, কেউ একজন তার কন্ট্রাক্ট বা কি বলে ট্রাস্ট ব্রেক করলো। যেমন হচ্ছে ব্যবসা অনেক লাভ হলো, তো সে বলল যে আমি বেশি নিবো। তো তখন আপনি কি করবেন? সো এই যে সদস্যদের যে দ্বন্দ্ব, এই যে চুক্তির অধিকার আদায়ে মামলা করা যায় না। আপনি তখন চাইলে আপনার বন্ধুর এগেইনস্টে মামলা করতে পারবেন না। কজ আপনার তো প্রুফ নেই। আপনারা মৌখিক কথা বলছেন বা লিখিত করছেন, তো নিবন্ধন তো করেন নাই। সো আদালত কেমনে বুঝবে যে এটাই আসলে ফিক্স ছিল আপনাদের মধ্যে? সো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ৩য় পক্ষ। এই পার্টটা না একটু ইম্পোর্টেন্ট। এটাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে বলছে ৩য় পক্ষের কাছে ৳১০০ বেশি পাওনা আদায়ে মামলা করা যায় না। এখন আপনারা অনেকে হাসতেছেন যে স্যার মাত্র ৳১০০ জন্য মামলা করব? এটা আসলে কেমন কথা, রাইট? ৩য় পক্ষে থার্ড কোনো পার্টি থেকে আপনি টাকা পান। সো তারে আপনি মামলা করতে চাচ্ছেন, কিন্তু আপনি তারে শুধুমাত্র নিবন্ধন না থাকার কারণে ৳১০০ বেশি মামলা করতে পারবেন না। তো মজার ব্যাপারটা হচ্ছে আসলে এই আইনটা ছিল আসলে ১৯৩২ সালের। ওকে? এইজন্য তখনকার ৳১০০ আর এখনকার ৳১০০ অনেক পার্থক্য রয়ে গেছে। ওকে? এইজন্য আসলে এটা একটু হাস্যকর রয়ে গেছে, বাট এটা আপনার মাথায় রাখতে হবে। তো আপনি যদি নিবন্ধন না করেন, আপনি ৳১০০ বেশি টাকা আদায়ে মামলা করতে পারবেন না। বাট আপনি যদি নিবন্ধিত হন, আপনি যত ইচ্ছা তত টাকা পান, সেই টাকার এগেইনস্টে আপনি মামলা করতে পারবেন ৩য় পক্ষে। এজন্য এটা একটা বড় সুবিধা নিবন্ধন করা। ঠিক আছে? আর আমরা 3rd যে সুবিধাটা দেখতে পাই, অসুবিধা, সেটা হচ্ছে পাল্টা দাবি। ধরেন কেউ আপনার এগেইনস্টে মামলা করলো যে আমি তার থেকে টাকা পাই। এখন মজার আপনিও তার থেকে টাকা পান। এখন আপনি যে তার থেকে টাকাটা চাবেন, সেজন্য আপনি পাল্টা তার এগেইনস্টে মামলা করতে পারবেন না। সেখানেই বলা আছে ৩য় পক্ষের মামলার বিপরীতে পাওনা আদায়ে মামলা করা যায় না। ধরেন কেউ আপনার থেকে ৳৫০,০০০ পায়। এখন আপনি তার থেকে ৳১,০০,০০০ পান। আল্টিমেটলি আপনি বেশি পান, কিন্তু তাও আপনি মামলা করতে পারবেন না, কারণ আপনি নিবন্ধিত না। তো নিবন্ধন হইলে আপনি এই সুবিধাগুলো পাবেন। সো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি আসলে নিবন্ধন করে ফেলাই উচিত। রাইট? তাহলে আমরা এই সুবিধাগুলো বা এই অসুবিধা আমরা ফেস করব না, আমরা সুবিধাগুলোই ভোগ করতে পারব। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি অংশীদারের প্রকারভেদ। আপনার বইয়ে একটা বিশাল ছক দেওয়া আছে। ইউজুয়ালি দেখা যায় যে অংশীদারের প্রকারভেদে আসলে স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায়। বুঝে না, কনফিউজড হয়ে যায় যে স্যার এটা কেমনে অ্যান্সার করব, কোনটা কি ধরনের প্রকারভেদ, এত কিছু কিভাবে মাথায় রাখবো। সো আপনাদের জন্য আমি একদম সহজ করে দেওয়ার জন্য এই চার্টটা তৈরি করেছি। আই গেস এটা একবার দেখলে আপনার জন্য একদম এই টপিকটা ইজি হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে? আসলে আমরা শুরু করি। আমরা শুরুতে যে অংশীদার দেখতে পাই, ইনি হচ্ছেন সাধারণ অংশীদার। সাধারণ অংশীদারকে একদম যে সবকিছু করবে ব্যবসা প্রচার, সহজ কথা। ঠিক আছে? ইজলি এর নাম উচিত ছিল অসাধারণ অংশীদার, বাট একে আমরা সাধারণ অংশীদার ডাকি। ঠিক আছে? এ সবকিছু করে। এ কি, কি করে? সে মূলধন দিবে। ঠিক আছে? টিক চিহ্ন মানি হচ্ছে সে দেয়। আচ্ছা। সে পরিচালনাও করে। ওকে? সে লাভ ক্ষতিও ভোগ করে। সে অসীম দায় নেয়। মনে আছে অসীম দায় মানে কি? যার কোনো সীমা নাই। ঠিক আছে? এবং ৩য় পক্ষের কাছে দায়বদ্ধ হয়, ৩য় পক্ষের কেউ যদি আপনাদের টাকা পায়, সেই ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে। ওকে? এবার আসেন আমরা ২য় যে পয়েন্টটা দেখতেছি, ঘুমন্ত অংশীদার। এই নাম দেখে আমরা বুঝতে পারছি যে ঘুমিয়ে থাকে। দ্যাট মিনস কাজ করে না। অলস প্রকৃতির অংশীদার। সো এই ধরনের অংশীদার আসলে সবই করে, শুধু একটা যেই কাজটা করে না, সে কাজের কাজ করে না, পরিচালনা করে না। তো আমরা যদি দেখি এই ধরনের অংশীদার মূলধন বিনিয়োগ করবে, শুধুমাত্র সে পরিচালনা করবে না। দ্যাটস ইট। সাধারণ অংশীদার আর ঘুমন্ত অংশীদারের পার্থক্য এই একটাই। সো এখন আপনাদের জন্য অনেক ইজি হবে অ্যান্সার করা। যদি পরীক্ষায় কোশ্চেন আসে সাধারণ অংশীদার আর ঘুমন্ত অংশীদারের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে সাধারণ অংশীদার পরিচালনা করে আর ঘুমন্ত অংশীদার পরিচালনা করে না। সেও সাধারণ অংশীদারের মধ্যে লাভ ক্ষতি নিবে, তারও অসীম দায় আছে এবং ৩য় পক্ষের কাছে সেও দায়বদ্ধ। ঠিক আছে? এই ২টার পরে আমরা একটা অংশীদার দেখতে পাই যার নাম হচ্ছে নামমাত্র অংশীদার। সো এখানে আমরা বুঝছি এখানে নামের একটা ব্যাপার আছে বা সুনামের ব্যাপার আছে। যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে না, শুধুমাত্র সুনাম ব্যবহার করে, তাকে বলা হয় নামমাত্র অংশীদার। একটা উদাহরণ দিলে আপনি ইজিলি বুঝতে পারবেন। যদি আমরা বলি যে সাকিব আল হাসান একটা ব্যবসা প্রতিষ্ঠান দিল, সেখানে অ্যাকচুয়ালি সে নিজের কি বলে মূলধন দিচ্ছে না, শুধুমাত্র নিজের নামটুকু দিচ্ছে। তার নাম ব্যবহার করতে দিচ্ছে। তার কারণ তার নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো এই ধরনের অংশীদারকে আমরা বলি হচ্ছে গিয়ে নামমাত্র অংশীদার। বেসিক্যালি তারা হচ্ছে সেলিব্রিটি। ঠিক আছে? সরি। সো এই ধরনের ব্যবসায় কখনো মূলধন দেয় না। তারা কি করে? তাদের সুনাম ব্যবহার করতে দেয়। অবভিয়াসলি তারা পরিচালনা করার সময় নাই। তারা ব্যস্ত মানুষ। তারা কখনো পরিচালনা করবে না এবং এই রাইটসও তাদের নেই। যেহেতু তারা মূলধন দেয় নাই। ঠিক আছে? আচ্ছা। তাদের লাভ ক্ষতি হয় সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে কি বাবা?
ক্ষতি তো হয় না, বাট লাভটা হবে একটা নির্দিষ্ট আকারে। যেহেতু তুমি তার নাম ব্যবহার করছো, সাকিবকে এনে তোমার প্রতিষ্ঠানের মার্কেটিং করতেছো, তো বা ব্র্যান্ডিং করছো, তো এই ক্ষেত্রে তোমাকে তাকে একটা নির্দিষ্ট হারে ফি দিতে হবে বা সম্মানী দিতে হবে। সো সে তোমার প্রতিষ্ঠানে কত লাভ হলো বা লস হলো তাতে তার কিছু আসা যায় না, সে একটা নির্দিষ্ট হারে অলওয়েজ লাভ নিতে থাকবে। এই ধরনের অংশীদার কখনো আসলে দায় নিবে না তোমার প্রতিষ্ঠানের। এখন একটা কথা আছে, তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতা। ইউজুয়ালি এই ধরনের প্রতিষ্ঠান তোমরা কোশ্চেন, ভাইয়া অসীম দায় তো নিচ্ছে না, তো দায় না নিলে আবার তৃতীয় পক্ষের দায়বদ্ধতা কেন নেবে? ইউজুয়ালি এই ধরনের অংশীদাররা ব্যবসায় আসলে কোনো দায়বদ্ধ থাকে না। বাট কোনো ব্যক্তি যদি এই সাকিব আল হাসান বা সেলিব্রিটিকে তোমার প্রতিষ্ঠানের অংশ মনে করে লোন দেয় এবং সে যদি স্বীকার করে হ্যাঁ আপনি দেন, আমি এটার দায়বদ্ধ বা আমি এটার রেসপন্সিবল, সেই ক্ষেত্রে এটা যে প্রুফ করতে পারে যে দেখো প্রমাণের সাপেক্ষে, তখনই একমাত্র সে এটার দায়বদ্ধ থাকবে। সহজ কথায় যাকে তুমি ইউজ করতে বা যার নাম ইউজ করতেছো তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে যদি কেউ ব্যবসায় লোন দেয় এবং ব্যবসা থেকে লস হয়, তখন সেই তৃতীয় পক্ষ যদি প্রুফ করতে পারে তাহলেই সে দায়বদ্ধ থাকবে। ঠিক আছে? সো এই ধরনের ব্যবসার সময় মূল বৈশিষ্ট্য কোনটা? সে সুনাম দেয়। ঠিক আছে? এই একটা পয়েন্ট মাথায় রাখলেই আপনাদের হবে। ওকে। আচ্ছা। ৪ নাম্বারে দেখি আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে মানে কি? দেখতে। তাকে দেখতে অংশীদার লাগে বাট অ্যাকচুয়ালি সে আসলে অংশীদার না। এ ধরনের অংশীদার ব্যবসায় রিটায়ার্ড যারা থাকে তারা। ঠিক আছে? রিটায়ার্ড। সো তারা একটা সময় ব্যবসায় অংশীদার ছিল, বাট এখন উনি রিটায়ার করেছেন। তো উনি চিন্তা করলো যে আমি ব্যবসায় যে টাকাটা আছে সেটা আর না উঠে এটা থাকুক, এটা তোমরা ইউজ করে ব্যবসা করো, আমাকে জাস্ট একটা সুদ দিলেই হবে। সো এই ধরনের অংশীদারকে বলি আমরা আপাত দৃষ্টিতে অংশীদার। ঠিক আছে? সো এই ধরনের অংশীদার বেসিক্যালি মূলধন দেয় না, তার যে টাকাটা থাকে সেটাকে ঋণ হিসাবে দেয়। ওকে? এটাকে ঋণ হিসাবে তিনি একটা কোম্পানিকে প্রোভাইড করেন বা তার কোম্পানিকে উনি প্রোভাইড করেন। সো স্বাভাবিক, যেহেতু উনি মূলধন দিচ্ছে না, উনি পরিচালনা করতে পারবে না। অ্যান্ড উনি যেহেতু ঋণ দিচ্ছে, সো উনি মুনাফা না, উনি নির্দিষ্ট হারে কি হবে? সুদ পাবে। ঠিক আছে? আমরা ইজিলি বিনিয়োগ করলে মূলধনের এগেইনস্টে আমরা মুনাফা পাই, আর ঋণের এগেইনস্টে আমরা পাই সুদ। ঠিক আছে? তার প্রতিষ্ঠানে কোনো দায়বদ্ধতা নেই যেহেতু সে পরিচালনা করে না। তবে এও হচ্ছে ওই নামমাত্র অংশীদারের মতো, যদি কোনো তৃতীয় পক্ষ তাকে অংশীদার মনে করে বা তিনি ব্যবসা থেকে যে রিটায়ার করেছেন এটা যদি গণবিজ্ঞপ্তি না দেয়। ঠিক আছে? গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি মানে হচ্ছে গিয়ে মানুষকে জানানো যে আমি এখানে রিটায়ার করেছি, আমি কিন্তু নাই। সো ব্যবসা যদি এখন লস করে এর দায়ভার আমার না। ঠিক আছে? সো এই ধরনের কাজ যদি না করে, তাহলে যদি কোনো তৃতীয় পক্ষ ব্যবসায় টাকা দিয়ে প্রতারিত হয়, তাহলে আর এটা প্রুফ করতে পারলে সেও কিন্তু সাধারণ অংশীদারের মতো দায়বদ্ধ থাকবে। ক্লিয়ার? তারপর একটা ইম্পর্টেন্ট অংশীদার আছে। ওকে? সীমিত অংশীদার। আমরা এতক্ষণ ধরে বারবার বললাম যে অংশীদারি ব্যবসায় দায় হচ্ছে অসীম। কিন্তু এই ব্যবসায়ের দায় হচ্ছে সসীম। ঠিক আছে? আসলে এই ধরনের অংশীদার কারা? যাদের বয়স 18 র কম। ঠিক আছে? 18 র কম। এখন তোমরা কোশ্চেন করতে, ভাইয়া অংশীদারি ব্যবসায় আইনে তো বলা আছে যে 18 বছর নিচে কাউকে আমরা অংশীদার করতে পারবো না। তো আমরা একে কিভাবে অংশীদার করব? যে 18 বছর কম একজনকে? ইউজুয়ালি আমরা 18 বছর কম কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, পয়েন্টটা মাথায় রাখো, বিশেষ সুবিধা দেওয়ার জন্য, এই বিশেষ সুবিধাটা কি ভাইয়া? তার দায়কে আমরা সসীম করে দিই বা সীমাবদ্ধ করে দিই। ঠিক আছে? সো যে অংশীদারের দায় সসীম, দ্যাট মিনস সে যত টাকা বিনিয়োগ করেছে এই পর্যন্তই, সেই হচ্ছে সীমিত অংশীদার। সাধারণত এই অংশীদার কারা হয়? ধরো তোমার বাবা বা কোনো আত্মীয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এখন কোনো কারণে উনি মারা গিয়েছেন, ওকে, বা কোনো একটা সমস্যা হয়েছে। তো তখন তুমি যেহেতু ছোট, তোমাকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের অন্য মালিকরা তোমাকে এই ধরনের অংশীদার করতে পারে। ঠিক আছে? সো আমরা দেখি এই ধরনের অংশীদার আর কি, কি কাজ করে। সে অবভিয়াসলি মূলধন তো দিবে না। সরি, মূলধন বলতে হচ্ছে দিবে না বলতে আমি বুঝাচ্ছি, তার যে মূলধনটা আছে ওইটাই থেকে যাবে। তোমার বাবার বা তোমার আত্মীয়র। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে সে মূলধন দিবে। নিজের থেকে তো আর টাকা দেওয়ার তার কোনো এবিলিটি নাই। ঠিক আছে? সে পরিচালনা করবে না কারণ সে ছোট মানুষ। সো সে যদি ব্যবসা পরিচালনা করতে চায় সে লস করায় দিবে। ঠিক আছে? তার লাভ ক্ষতি তো সে চুক্তি অনুযায়ী পাবে। তার যে বিশেষ সুবিধা সেটা হচ্ছে সসীম। সসীম মানে কি? দায় লিমিটেড। ধরো তার ব্যবসা প্রতিষ্ঠানে ৳১,০০,০০০ ছিল। সো ব্যবসায়ী লসে সে শুধুমাত্র ৳১,০০,০০০ পর্যন্তই সে দায় নিবে। এরপর যে লসে সে আর এই দায়ভার নিবে না। ঠিক আছে? এবং তার তৃতীয় পক্ষের কাছে কখনোই সে দায়বদ্ধ না। কারণ সে পরিচালনা করে নাই। ঠিক আছে? এখন একটা কথা আছে, যদি ভাইয়া তার বয়স 18 র বেশি হয়ে যায় তখন কি হবে? তখন কি সে সীমিত অংশীদার থাকবে? কথা হচ্ছে না। যদি তার 18 বেশি হয় তখন সে সীমিত অংশীদার থাকবে না। তখন তাকে নতুন চুক্তি করে তাকে সাধারণ অংশীদার বা ঘুমন্ত অংশীদার হতে হবে।
ঠিক আছে, অথবা সে যদি অংশীদার হতে না চায় সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাবে। ওকে, আচ্ছা, লাস্ট যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে আচরণে অনুমিত। আচরণ মানে কি, আচরণ দ্বারা বোঝায় সে অংশীদার, বাট সে আসলে ব্যবসার কোনো অংশীদার না। আমরা আমাদের সোসাইটির আশেপাশে এমন অনেক লোক দেখি যে একটু চাপাবাজ টাইপের। কেমন, সে হচ্ছে নিজেকে বলে আমি অমুক প্রতিষ্ঠানের মালিক, আমি তুমুক প্রতিষ্ঠানে আছি, অ্যাকচুয়ালি সে আসলে সে ধরনের প্রতিষ্ঠানে থাকে না। সো এই ধরনের ব্যক্তিকে আমরা বলি আচরণে অনুমিত অংশীদার। ইসলে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো মূলধনও দেয় না, পরিচালনাও করে না, সে হচ্ছে লাভ ক্ষতিও বহন করে না, তার কোনো দায়ও নাই। কিন্তু কথা হচ্ছে এই যে সে মানুষকে বলতেছে আমি এই প্রতিষ্ঠানের অংশীদার, এবং তার কথা শুনে যদি কেউ প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে এবং সে এতে লস হয় বা ধরা খায়, সেটা যদি প্রুফ করতে পারে তাহলে কিন্তু সেও অন্য অংশীদারের মতো অসীম দায় বহন করতে হবে। ঠিক আছে, এটা বুঝা গেছে? আশা করি এইখান থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আপনাদের অনেকে তাও কনফিউশন থাকে যে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো একটু দাগায় দেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই প্রতি বছর আসে সাধারণ অংশীদার থেকে, ঘুমন্ত অংশীদার থেকে, নামমাত্র অংশীদার থেকে, আর এই যে সীমিত অংশীদার আছে সীমিত অংশীদার থেকে। ইজিলি এই 4টা খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড আমি যদি একটু সামারি করে দেই, যে সাধারণ অংশীদার যে সব করবে, ঘুমন্ত অংশীদার সব করবে, শুধুমাত্র পরিচালনা করবে না। নামমাত্র অংশীদার শুধু নিজের নাম দিবে, আর সীমিত অংশীদারের বিশেষ সুবিধা হচ্ছে সসীম দায় বা সীমাবদ্ধ দায়। এই 4টা পয়েন্ট যদি আপনারা মনে রাখেন, অংশীদারি প্রকারভেদ থেকে যত প্রশ্ন আসুক না কেন আপনাদের কখনোই কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ইজিলি এই টপিক থেকে প্রতি বছর 4 থেকে 5 নাম্বার থাকে। ওকে, 4 থেকে 5 নাম্বার এই টপিক থেকে থাকবেই, এটা কখনোই মিস যাবে না। সো এটা যদি আপনারা একটু বুঝেন, আই গেস ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে এসসি যখন দিবেন আপনারা কখনোই এখান থেকে 4-5 মাস মিস যাওয়ার কথা না। ঠিক আছে, আসলে আমরা একটু পরবর্তীতে দেখি। এবার আসেন, আমরা তো দেখলাম যে ব্যবসায় আসলে কিভাবে আমরা শুরু করব, মালিক কিরকম কিরকম হইতে পারে। এবার আমরা দেখব এই ব্যবসা আসলে শেষ করব কি। বিলোপ সাধন মানে কি, শেষ করা। ঠিক আছে, বিলোপ সাধন মানে হচ্ছে শেষ করা। আমরা এই ব্যবসাকে শেষ করব কিভাবে, বা যে রানিং ব্যবসা আছে এটা ক্লোজ করব কিভাবে। তো কিভাবে করব আমি আপনাকে বলেছিলাম ওই যে 1932 সালে একটা আইন আছে, সেখানে বলে দেওয়া আছে কিভাবে আমরা ক্লোজ করতে পারি। সো এই যে সংজ্ঞাটা দেওয়া আছে, ক্লোজ করা মানে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কটা শেষ। ওকে, একটু মনে রাখেন, কি শেষ, চুক্তিবদ্ধ সম্পর্ক। আমরা চুক্তি করেছিলাম, সেই চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান। এই চুক্তিবদ্ধ সম্পর্কে অবসানকে মূলত আমরা বলি কি, বিলোপ সাধন। ঠিক আছে, এই যে সংজ্ঞাটা এটা দেওয়া আছে হচ্ছে অংশীদারি ব্যবসায় 39 ধারায়। আপনারা কনফিউজ থাকেন, ভাইয়া এতগুলা ধারা এগুলো মুখস্থ করবো কিভাবে। মুখস্থ করার কোনো দরকার নেই, আমি আপনাদের একটা শর্ট ট্রিক্স নিয়ে এসেছি, জাস্ট এটা মনে রাখলে আপনারা এটা থেকে অ্যান্সার করতে পারবেন একদম খুব ইজিলি। ঠিক আছে, ইজিলি এখান থেকে এমসিকিউ থাকে। ওকে, সো এই যে বিলোপ সাধন, এটা যে সংজ্ঞা, ঠিক আছে, বা কিভাবে এই যে বিলোপ সাধন সংজ্ঞাটা কি, চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান, এটা বলা আছে 39 ধারায়। ঠিক আছে, এবার আসেন আপনাকে একটা সহজ ট্রিক শিখাই দিই। বাকি যে ধারাগুলো আছে এটাকে আমরা একটা সহজ লাইনের মাধ্যমে মুখস্থ করতে পারি। এটা হচ্ছে সব বিবি আমার। দেখেন এখানে স এক কালার, ব এক কালার, ব ব সরায়া আরেক কালার। সেই 5টা দিয়ে আমাদের 5 ধরনের বিলোপ সাধনকে আমরা সহজে মনে রাখতে পারি। যেমন দন্ত্য দিয়ে আমরা কি জানি, সবার সম্মতিক্রমে বা সকলে একমত হয়ে বিলোপ সাধন। সো সবাই যখন চিন্তা করবে আমরা আর ব্যবসা করব না, এটা ক্লোজড, তখন সেটাকে আমরা বলি সকলের একমত হয়ে বিলোপ সাধন, যেটা হচ্ছে 40 ধারা। ঠিক আছে, পরবর্তী বতে কি বাবা, বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন কি, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছিলে একটা নির্দিষ্ট টাইমের জন্য বা নির্দিষ্ট কাজ করার জন্য, সেই কাজটা শেষ, তো তুমি এখন বন্ধ করে দিবা। তারপরে হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে। বিশেষ ঘটনাটা কি হতে পারে, ধরো কি একজন মারা গেছে, সো এই ক্ষেত্রে আমরা কি করি, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন করে থাকি। ঠিক আছে, তারপরে যেটা আছে ধারা 43, আরেকটা বি, এটা হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। অংশীদাররা চিন্তা করলো যে ঠিক আছে আমরা ব্যবসা করবো না, সো তারা একটা গণবিজ্ঞপ্তি দিল যে ঠিক আছে, বা তাদের মধ্যে যে কোনো একজন বললো যে না আমি আর নাই, সো সে বিজ্ঞপ্তি চলে গেল। তো এই ধরনের বিলোপ সাধন হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। আর লাস্ট যেটা আদালতের মাধ্যমে বিলোপ সাধন, ধরো তুমি ব্যবসা করতেছো, কোনো ব্যবসায় আছে, তো এই ব্যবসায়টা আইনগতভাবে সিদ্ধ না, বা এমন কোনো একটা কাজ করেছে যেটা আইনের সাথে যায় না, বা কেউ কি বলে দেউলিয়া হয়ে গেল, আদালত কাউকে দেউলিয়া ঘোষণা করলো, এই ক্ষেত্রে কি হবে, আদালতের মাধ্যমে বা আদালতের নির্দেশে বিলোপ সাধন হবে। তো এই যে 5টা যে আছে আমরা সহজে মনে রাখতে পারি, সব বিবি আমার দি। ঠিক আছে, সো সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন হচ্ছে 40 ধারা, বাধ্যতামূলক হচ্ছে 41, এরপর হচ্ছে বিশেষ ঘটনা, ঠিক আছে 42, তারপর হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা 43, তারপর হচ্ছে সরায়া বা আদালত দিয়ে হচ্ছে
44। ঠিক আছে? সো এটা যদি একটু মনে রাখতে পারেন আপনার কখনোই এমসিকিউতে আর কনফিউজড হবেন না। অ্যান্ড একটু পরে আমরা এটা নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই। তখন দেখতে পারবেন। এই যে আমাদের এমসিকিউ রাউন্ড। এই এমসিকিউ শেষ করে আমাদের আজকের এই টপিক বা আজকের এই ক্লাসটা শেষ। ঠিক আছে? আচ্ছা। বলা যায় চুক্তির মাধ্যমে কোন ব্যবসায় গঠিত হয়? একমাত্র চুক্তির মাধ্যমে গঠিত হচ্ছে অংশীদারি ব্যবসা। আর কোনো ব্যবসায় হচ্ছে চুক্তি লাগে না। এটাই হচ্ছে অংশীদারি ব্যবসার মূল। ঠিক আছে? সো অংশীদারি ব্যবসা কোথায় আছে? এই যে গ নাম্বারে। সো এটা এক মালিকানাও না, যৌথ মূলধনীও না। আচ্ছা, বাংলাদেশের অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা পরিচালিত? আমি বলেছিলাম এটা ১৯৩২ সালের আইন। এটা হচ্ছে আমরা যখন ভারতবর্ষ ছিলাম তখনকার আইন এবং এখনো এটাই চলতেছে। ঠিক আছে? সো ১৯৩২ সাল হচ্ছে এই যে খ নাম্বার অপশনে। ওকে? আচ্ছা। তারপর বলেছে অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা সর্বনিম্ন। আমরা জানি অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কত? ২ থেকে ২০ জন ছিল। তাই তো? তো উনারা জানতে চাইছে যে সর্বনিম্ন হচ্ছে এই যে এটা ২ জন। ওকে? তো ২ জন হচ্ছে ক নাম্বার অপশনে আছে। আচ্ছা। তারপর দেখি ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সীমা কত? সদস্য সীমা জানতে চাই। আমরা জানি এটা সদস্য সংখ্যা কত? ২ থেকে ১০ জন। তো এটা বলছে সীমা সর্বোচ্চ কতজন? বা হচ্ছে এটা কতটুকু? তো এটা হচ্ছে ২ থেকে ১০ জন। এই যে ক নাম্বারে। ঠিক আছে? সীমা। আচ্ছা। অংশীদারি ব্যবসায় লাভ লোকসান কি অনুযায়ী বণ্টিত হবে? সো আমরা বলেছিলাম এটা বণ্টিত হয় হচ্ছে চুক্তি অনুযায়ী। আর যদি কোনো চুক্তি না থাকে তাহলে সমান হারে। সেটা হবে হচ্ছে চুক্তি অনুযায়ী। ঠিক আছে? আর যদি চুক্তি না থাকে, চুক্তি না থাকলে সমান হারে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপর অংশীদারি ব্যবসায় চুক্তি কত প্রকার? আমরা বলেছিলাম অংশীদারি ব্যবসায় চুক্তি হচ্ছে ৩ প্রকার। কি, কি? মৌখিক, লিখিত, আরেকটা হচ্ছে লিখিত নিবন্ধিত বা নিবন্ধিত। ঠিক আছে? সো এটা নিয়ে আপনার অনেক বইতে অনেক কিছু পাবেন। ২ টা, ৩ টা, ৪ টা। বাট একুরেট অ্যান্সার বোর্ডের কাছে হচ্ছে ৩ টি। এটা কিন্তু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা। কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না? সক্রিয়ভাবে। দ্যাট মিনস তার করার পারমিশন আছে কিন্তু সে করছে না। সো আমরা দেখি ঘুমন্ত যে অংশীদার তার আসলে পারমিশনই নাই। ঠিক আছে? সরি, তার পারমিশন আছে। ওকে? সরি। তার পারমিশন আছে। নামমাত্র যে অংশীদার তার কোনো পারমিশন নাই। ওকে? দ্যাট মিনস এটা অপশন হবে না, বাদ। সীমিত যে অংশীদার তার বয়স কম, সো সেও ব্যবসায় প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে পরিচালনা করবে না। যে করতে পারে সক্রিয়ভাবে সে হচ্ছে সাধারণ অংশীদার এবং সে করেও। তো এখানে কোশ্চেন আসছে সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ করে না কে? সো আমরা জানি এই দুজনের পারমিশন আছে করার, ইনি করেন কিন্তু ইনি করেন না। কজ ওনার রাইট থাকার পর উনি করেন, এই জন্য উনি ঘুমন্ত অংশীদার। সেটার অপশন হবে ক নাম্বার। ঠিক আছে? ওনার রাইটস থাকার পর উনি করছেন। সো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে? পারমিশন তাদের দুজনেরই আছে, সাধারণ অংশীদার ও ঘুমন্ত অংশীদার। তো থাকার পরেও উনি করতেছেন না। সো এটা জানতে চাইছে সক্রিয়ভাবে পরিচালনা অংশগ্রহণ করে না কে? সেটা হচ্ছে ঘুমন্ত অংশীদার। আচ্ছা। ১৮ বছরের কম, আমরা বলছিলাম ১৮ বছরের কম ব্যক্তি অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারে। সো তার দায়টা কি থাকে? সসীম। তার দায় হচ্ছে সসীম। এটা হচ্ছে তার বিশেষ সুবিধা। ঠিক আছে? বা সীমিত। তো তার দায় যেহেতু সসীম, এইজন্য তাকে আমরা বলি সীমিত অংশীদার। সো এটা কোথায়? এই যে ঘ নাম্বার অপশনে। ঠিক আছে? ১৮ বছর কম যারা তারা হচ্ছে সীমিত অংশীদার। আচ্ছা, তারপর ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় অংশীদারদের বিলোপ সাধনের সম্পর্কে বলা হয়েছে? কত ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে আমি বলেছিলাম ৩৯ ধারায়। তারপর যখন বিলোপ সাধন হবে কোন, কোন ধারা হয়েছে সেটা ৪০ থেকে ৪০ পর্যন্ত আছে। সো বিলোপ সম্পর্কে বলা হয়েছে, আমরা একটু দেখি। বিলোপ সম্পর্কে বলা হয়েছে ৩৯ ধারায়। সো ৩৯ হচ্ছে এই যে, বা বিলোপ সাধনের সংজ্ঞা দেওয়া হয়েছে ৩৯ ধারায়। ঠিক আছে? আচ্ছা। লাস্ট এমসিকিউ, অংশীদারি ব্যবসায় ৪১ ধারায় বিলোপ সাধনের কথা বলা হয়েছে। কোন ধরনের অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের কথা বলা হয়েছে? তো এটা বলেছিলাম সহজে কিভাবে মনে রাখা যায়? এই যে সব বিবি আমার দিয়ে মনে রাখতে বলেছিলাম। সো এটা হচ্ছে ৪০, এটা হচ্ছে ৪১। সো আমাদের এখানে ৪১ই চাইছে। সো আমরা জানি বতে হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন। ঠিক আছে? সো বাধ্যতামূলক সাধন কোথায়? এই যে খ নাম্বার। সো আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে আপনাদের